সুপ্রিয় শিক্ষার্থী, পিএলবি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ গোলাম মাওলা, সহকারী শিক্ষক, পিএলবি উচ্চ বিদ্যালয় নিয়ামতপুর। আর আজকে আমি তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয়, পাঠের বিষয় হচ্ছে ভাষা। তার প্রথমেই আমরা জানবো ভাষা কি। আমাদেরকে জানতে হবে ভাষা কি। ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের জন্য অপরের নিকট বোধগম্য যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করা হয় তাকে ভাষা বলে। তাহলে আমরা জানলাম কি, মানুষের মনের ভাব প্রকাশের জন্য অপরের নিকট বোধগম্য যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করা হয় তাকে ভাষা বলে। অর্থাৎ ভাষা হতে হলে সেটা অপরের নিকট বোধগম্য হতে হবে, অর্থপূর্ণ হতে হবে। তাছাড়া কিন্তু সব ধ্বনি বা ধ্বনি সমষ্টি কিন্তু ভাষা নয়, অবশ্যই সেটা বোধগম্য এবং অর্থপূর্ণ হতে হবে। তাহলে আমরা জানলাম ভাষা হচ্ছে অপরের নিকট বোধগম্য অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি, এটাকে আমরা ভাষা বলি। তাহলে আমরা ভাষা সম্পর্কে জানলাম, আমি মিশে দিলাম। এরপর চলে আসছি আমরা মাতৃভাষা। মাতৃভাষাটা হচ্ছে আমরা জন্মের পর থেকে মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখে থাকি সাধারণত সেটাকেই বলবো মাতৃভাষা। অর্থাৎ একটা শিশু জন্মের পর সে সব কিছু শিখে আসে না, সে পর্যায়ক্রমে কী করে ভাষাটা সে শিখে। প্রথমে কার কাছে শিখে? মায়ের কাছে। সেটা যে ভাষা হবে না কেন, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, আরবি হতে পারে, উর্দু হতে পারে, ফার্সি হতে পারে। অর্থাৎ মায়ের কাছ থেকে যে ভাষা শিখবে কিন্তু সেটাই হচ্ছে তার মাতৃভাষা। তাহলে মাতৃভাষা সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ মায়ের মুখের ভাষা হচ্ছে লিখে দিই। অর্থাৎ একটা শিশু জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখে সেটাকে আমরা বলবো মাতৃভাষা। তাহলে আমরা ভাষা জানলাম এবং মাতৃভাষা জানলাম। পৃথিবীতে প্রায় ৩৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। পৃথিবীতে কতখানি আছে? ৩৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। এবং পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মাতৃভাষা হচ্ছে বাংলা। সে বিবেচনায় বাংলার স্থান হচ্ছে চতুর্থ। এগুলো নৈবেত্তিকের জন্য আসবে, প্রশ্ন হবে, যাদেরগুলো মনে রাখতে হবে। আর বাংলাদেশে প্রায় পৃথিবীতে ৩০ কোটি লোকের মাতৃভাষা হচ্ছে বাংলা। আর মাতৃভাষার বিবেচনায় বাংলার স্থান হচ্ছে চতুর্থ। এবার চলে আসবো আমরা রাষ্ট্রভাষা।
আচ্ছা, রাষ্ট্রভাষা আমরা কাকে কি রাষ্ট্রভাষা বলতে কি বুঝি সেটা আমরা সম্পর্কে, অর্থাৎ রাষ্ট্রের কাজে ব্যবহৃত, অর্থাৎ রাষ্ট্রের কাজে বা রাষ্ট্রের প্রশাসনিক কাজে ব্যবহার করার জন্য সেই দেশে, যে কোনো দেশে হতে পারে সেটা, সংবিধান স্বীকৃত ভাষাকে আমরা বলবো হচ্ছে রাষ্ট্রভাষা। অর্থাৎ রাষ্ট্রের কাজে ব্যবহার বা রাষ্ট্রের প্রশাসনিক কাজে ব্যবহার করার জন্য যে ভাষা সংবিধান স্বীকৃত তাকে আমরা বলবো হচ্ছে রাষ্ট্রভাষা। লিখে নিই। যে কোনো দেশের সংবিধান স্বীকৃত রাষ্ট্রভাষা। অর্থাৎ রাষ্ট্রের কাজে বা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য যে কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকেই বলে রাষ্ট্রভাষা। অর্থাৎ একটা রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা একাধিকও হতে পারে, অর্থাৎ রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা একাধিক হতে, আমাদের বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে, আমাদের দেশে বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে কি বাংলা, আমরা সবাই জানি। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা। এটা সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে এটা উল্লেখ করা আছে, আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তারপরে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে, প্রথম ভাগে 3য় অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলা, এটা সংবিধান স্বীকৃত, অর্থাৎ আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তাহলে আমরা রাষ্ট্রভাষা সম্পর্কে জানলাম। এরপর চলে আসি আমরা বাংলা ভাষা। বাংলা ভাষাকে প্রথমে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে মৌখিক, আর একটা হচ্ছে লৈখিক। বা কথ্য অথবা লক্ষ্য। মৌখিক আবার ভাগ করা হচ্ছে দুই ভাগে, আঞ্চলিক প্রমিত, সাধু আর অর্থাৎ এটা হচ্ছে মৌখিক ভাষা, আঞ্চলিক ভাষা আর প্রমিত, আর লৌকিকটা হচ্ছে সাধু আর চলিত। অর্থাৎ আমরা মুখে বলবো যখন আঞ্চলিক এবং প্রমিত ভাষায় কথা বলবো, আর লেখার সময় আমরা লিখবো হচ্ছে সাধু আর
চলিত। আমরা সংক্ষেপে আরেকটা বলতে পারি কথ্য আর লেখ্য। তাহলে আমরা বাংলা ভাষা সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো এদের সম্পর্কে। আঞ্চলিক, বাংলাদেশের বা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থাকে, অর্থাৎ যে অঞ্চলের লোকেরা যে ভাষায় কথা বলা হয় সেটাকে বলা হবে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার অপর একটা নাম আছে হচ্ছে উপভাষা। অর্থাৎ এক এক অঞ্চলের লোক এক এক রকম ভাবে কথা বলে বা এক এক ভাষায় কথা বলে, সেটাই সেই অঞ্চলে হচ্ছে আঞ্চলিক ভাষা। এর অপর নাম হচ্ছে উপভাষা। এখানে প্রশ্ন থাকতে পারে আঞ্চলিক ভাষার আর একটা নাম কি? তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। অর্থাৎ আমরা সাধারণত যেভাবে কথা বলি সেটাই সে অর্থাৎ চলিত ভাষারীতির মার্জিত রূপকে বলা হবে প্রমিত রীতি বা প্রমিত ভাষা। চলিত ভাষারীতির মার্জিত রূপটাকে বলা হবে প্রমিত ভাষা। তারপর চলে আসলাম আমরা হচ্ছে সাধু ভাষা। যে ভাষার অধিগতকর গাম্ভীর্যপূর্ণ তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত। অর্থাৎ গুরুগম্ভীর, তারপরে হচ্ছে গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল এবং হচ্ছে প্রাচীন ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে সাধু ভাষা। অর্থাৎ সাধু ভাষাটা হচ্ছে সাধারণত ব্যাকরণের নিয়ম মেনে চলে, এখানে কোনো রূপে অলঙ্কারের কোনো যুক্ত হয় না। সাধারণত এটা সম্পূর্ণটাই লেখার ভাষা। এটা আমরা সাধু ভাষায় কথা বলতে পারি না। সাধু ভাষাটা হচ্ছে পুরোটাই হচ্ছে লেখার ভাষা। তারপর চলে যাবো আমরা চলিত ভাষা। অর্থাৎ ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের মুখের ভাষাটাকে বলা হবে সাধারণত চলিত ভাষা। অর্থাৎ সাধারণত আমরা চলিত ভাষা হয় সাধারণত সংক্ষিপ্ত নাটকের সম্রাটের এটা প্রযোজ্য হয় এবং বক্তৃতা এবং আমরা যে দৈনন্দিন কথাবার্তা বলি সেটা সাধারণত চলিত ভাষাতেই হয়ে থাকে। অর্থাৎ সাধু ভাষার বিপরীত রূপটাই হচ্ছে চলিত ভাষা। চলিত ভাষা সাধারণত সংক্ষিপ্ত হয় এবং সুন্দর। চলিত ভাষা সাধারণত সংক্ষিপ্ত ও সুন্দর। এখন আমরা সাধু ভাষা এবং চলিত ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানব। সাধু ভাষার রূপ হচ্ছে অপরিবর্তনীয়। সাধু ভাষা রূপ হচ্ছে অপরিবর্তিত, এটা কখনোই পরিবর্তন হয় না। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন কখনোই সম্ভব নয়। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম মেনে চলে। এরপর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। তাহলে সাধু ভাষা হচ্ছে ব্যাকরণের নিয়ম মেনে চলে, এর পদবিন্যাস সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। সাধু ভাষার তৎসম সংস্কৃত শব্দ বেশি বলেই এটি এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য। সাধু ভাষা কি থাকে সাধারণত তৎসম শব্দের
বেশি থাকে, যার কারণে এখানে গাম্ভীর্য। সাধু ভাষাতে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করা হয়। তারপর আমরা চলে যাবো হচ্ছে চলিত ভাষার বৈশিষ্ট্য। চলিত ভাষা হচ্ছে সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা, তাই এটি মানুষের কথাবার্তা লেখার ভাষা হিসেবে ব্যবহার উপযোগী। তাহলে চলিত ভাষা হচ্ছে কি আমাদের সর্বজন গ্রাহ্য ও গতিশীল ভাষা, এবং মানুষের কথাবার্তা ওই লেখার ভাষা হিসেবে এটা উপযোগী। তারপরে হচ্ছে এই ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়ম কানুন সর্বদা মেনে চলে না। তাহলে আমরা সাধু ভাষায় দেখেছি সর্বদা মেনে চলে, আর এটা হচ্ছে মেনে চলে না। চলিত ভাষায় টপিকটা কিন্তু সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় লিখিত বলে এটা সর্বদা সাবলীল ও চটুল। চলিত ভাষা হচ্ছে কি সহজ সরল ও সাবলীল, যার কারণে এটা হচ্ছে সর্বদা চটুল এবং প্রাঞ্জল। বলা এবং লেখার ক্ষেত্রে এই ভাষা সাধারণত ব্যবহার করা হয়, এবং নাটকের সংলাপেও এই ভাষা ব্যবহার করা উপযোগী। চলিত ভাষারীতি সর্বনাম ও ক্রিয়াপদের আমরা সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি, আর সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহার করি। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। সামনে ক্লাসে আবার অন্য একটা পাঠ নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এ প্রত্যাশায়। খোদা হাফেজ।